26,000 চাকরি বাতিল। 2016 সালে শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টের। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ। এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ আগেই উঠেছিল। কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল। 2016 সালে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল আজ সুপ্রিম কোর্ট। বলল পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। সেই সঙ্গে রাজ্যে 26,000 চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। আজকের এই রায়ের পর চাকরিহারা শিক্ষকরা দিশেহারা। দক্ষিণ 24 পরগনার গোসাবা ব্লকের এমসি হাই স্কুলের আমি শিক্ষক হই। 2019 সাল থেকে আমি চাকরি করছি, 6 বছর হয় চাকরি করছি। 16 সালের এটা প্যানেলে কিছু দুর্নীতি ছিল আর অনেকটাই স্বচ্ছ ছিল এবং সেটা আলাদা করা গিয়েছিল। সুপ্রিম কোর্ট আজকে আলাদা করেনি, তারা সবাইকেই বাদ দিয়ে দিয়েছে। আজকে টাকা ফেরত দেওয়ার কথা উঠেছে, যে যারা দুর্নীতি করে পেয়েছে, এতদিন যত বেতন পেয়েছে 12% সুদ সহ তারা টাকা ফেরত দেবে এবং 3 মাসের মধ্যে আবার পরীক্ষা নিয়ে আবার প্যানেল তৈরি করতে বলেছে, কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে না। তাদের এই 2টো পানিশমেন্ট দিয়েছে, অবৈধভাবে চাকরি পাওয়ার 2টো পানিশমেন্ট সুপ্রিম কোর্ট থেকে তারা পেয়েছে। 1, তারা আর পরীক্ষায় বসতে পারবে না। 2, তাদেরকে 12% সুদ সহ পুরো টাকা ফেরত দিতে হবে। আমাদেরকে কিন্তু বলেনি, আমাদেরকে বলেছে আমরা পরীক্ষায় বসতে পারবো এবং কোনো টাকা ফেরত দিতে হবে না। এর কথার মানে কি? মানে বলেই দিল আমরা বৈধ, আবার চাকরিটাও খেয়ে নিল। কেমন বিচার ব্যবস্থা? এখন কদিন আগে দিল্লি হাইকোর্টের এক সিনিয়র বিচারপতির বাড়িতে আগুন লেগে যাওয়ার ফলে দমকল গিয়ে টাকার বান্ডিল খুঁজে পেয়েছে। তার মানে কি ধরে নিতে হবে এই দেশের পুরো সমগ্র বিচারপতিরা দুর্নীতিগ্রস্ত? তা তো নয়। সেই অর্থে তো প্রধান বিচারপতিও দুর্নীতিগ্রস্ত। সবাইকে যদি এইভাবে ছেটে ফেলা যায়, এমনটা তো নয়, এমন হয় না। চাকরি এইভাবে কেড়ে নেওয়া যায় না। চাকরি না পাওয়া এক জিনিস, যে ছেলেমেয়েরা চাকরি পায়নি আন্দোলন করছে, কিন্তু একটা চাকরি পেয়ে যাওয়ার পর আপনার একটা ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি তৈরি হয়। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আপনি জড়িয়ে যান, সেখান থেকে লোন নেন, কেউ হোম লোন নিয়েছে। এই চাকরি চলে যাওয়ার পরে কারোর মাথা থেকে ছাদটাও চলে যেতে পারে, কারণ তারা হোম লোন নিয়ে আইদার ফ্ল্যাট কিনেছে অথবা বাড়ি করেছে। সেটা কিন্তু ব্যাংক শুনবে না, ব্যাংক জাস্ট ঘাড় ধরে বের করে দেবে তাদের। প্রত্যেকের ফ্যামিলি আছে। আমার 3 বছরের ছোট বাচ্চা আছে, তাকে কাল থেকে আমি কি খেতে দেবো আমি জানি না। মানে সামাজিক অবক্ষয়ের কথা তো বাদই দিন, যে সমাজে কি মুখ দেখাবো। পেটের ভাতের থেকে দুনিয়ায় সত্যি কিচ্ছু নেই। তো সেই পেটের ভাতের সংস্থান আজকে কেড়ে নিল বিনা অপরাধে। আজ অব্দি, আজকে এই সকাল 10:30টায় রায় হলো, প্রধান বিচারপতি একথা বলতে পারলো না যে আমরা দুর্নীতি করে চাকরি পেয়েছি, তা আমাদের চাকরিটা কেড়ে নিল। দেখুন, যে নিয়োগকারী সংস্থা তার কিছু ইন্টারনাল ব্যাপার থাকে। আমরা পরীক্ষা দেবো, ইন্টারভিউ দেবো, প্যানেলভুক্ত হবো, চাকরি পাবো। আমাদের কি ভেতরে কি হচ্ছে জানা সম্ভব? চাকরি পাওয়ার পরে এটা কিভাবে হতে পারে? সুপ্রিম কোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে এ রাজ্যের এক বিচারপতি তার রিটায়ারমেন্টের কয়েক মাস আগে নিজে পদত্যাগ করে একটি রাজনৈতিক দলে যোগ দিয়ে জিতেও যায়। তিনি বর্তমানে লোকসভার একজন সদস্য। আমাদের দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নামে ধর্ষণের অভিযোগ ছিল। সেই ব্যক্তি বাবরি মসজিদ রাম মন্দির রায়দানের পরে রাজ্যসভার টিকিট পেয়ে যায়। তো বিচার বিভাগ যে কিভাবে চলছে, এমনকি 22শে এপ্রিল 2024 সালে আমাদের এই রায় যেদিন আসে, কলকাতা হাইকোর্ট থেকে পুরো প্যানেল খারিজ করে দেয়, তার আগে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে বোমা ফাটবে। তো বিচার বিভাগ ইন্টারনালি কেমন চলছে আপনারা সহজেই অনুমান করতে পারবেন। একদম আমাদের লাশের ওপর দিয়ে 2026 সালে এই রাজ্যে পালাবদল চাইছে, আমাদের লাশের উপর দিয়ে। আজকে রায় বলেছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে, ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ রাজ্যে কোনো নিয়োগ হবে না। কিসের 3 মাসের মধ্যে? ওই সুপ্রিম কোর্টেই মামলা চলছে, প্রধান বিচারপতি জানে না? উনি তো রোস্টার ভাগ করে দেন যে কোন বিচারপতি কোন কোন মামলা শুনবেন। 26,000-এর মধ্যে 26,000 শিক্ষক কি অবৈধ? যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই যেখানে তদন্ত করেছে এবং
কারা বৈধ এবং কারা অবৈধ সেটাকে তারা চিহ্নিত করেছে। বাক কমিটি যেখানে তদন্ত করেছে, যেখানে চিহ্নিত করেছে, তারপরেও কেন আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা এত দ্রুত রায় দিল? প্রশ্ন এটা, যে এই বিচার ব্যবস্থাটা কিন্তু আরেকটু অনুসন্ধান করা যেত, তদন্ত করা যেত, ইনকোয়ারি করা যেত। 26,000 শিক্ষককে দ্রুত পথে বসানো আমার মনে হয় না খুব বেশি প্রয়োজন ছিল। সেখানে তদন্ত করে যারা অবৈধ চিহ্নিত হয়েছে সেই সমস্ত শিক্ষকদের প্রতি অবশ্যই ব্যবস্থা নেওয়া যেতে পারত, কিন্তু সেটা না করে সমস্ত শিক্ষক অবৈধ এবং সবাইকে পুনরায় পরীক্ষা দিতে হবে, এই বিষয়টা কখনোই মানা যায় না। আজকে যে সমস্ত আইএএস অফিসার আছে, ডব্লিউবিসিএস অফিসার আছে, যারা কর্মরত আছেন, তাদেরকে কালকে যদি রায় দেওয়া হয় যে আপনাদের চাকরিটা নেই এবং 3 মাসের মধ্যে আপনাদেরকে সকলকে পরীক্ষা দিতে হবে, তাদের তো অনেক বড় মানদণ্ড। তারা কি পারবেন স্বমহিমায় সেই নম্বর পেয়ে সেই প্রাপ্ত নম্বরটি তুলে ধরতে? যারা বিচার বিভাগে লয়াররা আছেন তারা কি পারবেন সেই যে নম্বরটি পেয়ে অতি পাশ করেছিল সেই নম্বরটা পেতে? আমার একটা কন্যা সন্তান আছে, বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, 6-7 বছর হয়ে গেল চাকরি করছি, এই মুহূর্তে অবস্থায় আবার পরীক্ষা দিয়ে আবার সেই শ্রেষ্ঠ নম্বরটিকে আনা, এটা কিন্তু অনেক টাফ বিষয়। বললেই সবকিছু হয় না। আজকে ধোনিকে কিন্তু আবার সেই সব রেকর্ড সে করতে পারবে না। আজকে সচিন টেন্ডুলকার কিন্তু তার পুরনো সব রেকর্ড করে আবার তার যোগ্যতার প্রমাণ দিতে পারবে না। সেগুলো সময়ের নিরিখে হয়, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়। সুতরাং আমার মনে হয় এই রায়টি একটি প্রহসন ছাড়া কিছুই না। দেখুন, এটা দুর্ঘটনা আমি মনে করি না, এটা কোনো দুর্ঘটনা নয়। কেন দুর্ঘটনা নয়? গত 22শে এপ্রিল যখন কলকাতা হাইকোর্টে জাস্টিস বসাকের বেঞ্চে যখন রায়টা বেরোয়, তখন আমরা পার্টিই ছিলাম না। আমাদের পার্টি না থাকা অবস্থায়, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন না থাকা সত্ত্বেও কিন্তু এই রায় দেওয়া হয়েছিল। তাহলে আমাদেরকে কিন্তু ডাকা হয়নি যে আপনাদের বিরুদ্ধে এই অ্যালিগেশন আছে, আপনাদের বক্তব্য এসে রাখুন, কিন্তু বলা হয়নি। ঠিক একটা ভোটের সামনে এটাকে বলা হয়েছিল। মজার ব্যাপার, এই রায় বেরোনোর 1 সপ্তাহ আগে থেকেই কিছু মানুষ তাদের মঞ্চ থেকে বলছিলেন যে এই রায় হতে চলেছে। এবং একজন তথাকথিত সাংবাদিক 22শে এপ্রিলের আগের দিন, অর্থাৎ 21শে এপ্রিল রাত 10টায় তার পোস্ট থেকে তিনি করেছিলেন যে কলকাতা হাইকোর্টের এত নম্বর ঘর থেকে, এই জায়গা থেকে এই রায় বেরোবে, এতজনের জীবনে অন্ধকার নেমে আসছে আর আলো আসবে না। তো এটা তাহলে দুর্ঘটনা কি করে হয়? তিনি জানলেন কি করে? এত বড় একটা ঘটনা, তাহলে এটা দুর্ঘটনা আমি মনে করি না। আর সরকারের কথা যেটা বলছেন, যদি কেউ প্রথম দায়ী হয় এর জন্য, সরকার কেন? তারা পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি হয়েছে, তাহলে দুর্নীতি যদি না হতো তাহলে এই জায়গায় আমরা আসে দাঁড়াতে হতো না। মজার ব্যাপার, গল্প অর্ধেক সত্যি কিন্তু মিথ্যের চেয়ে ভয়ঙ্কর। কোন জায়গায়? তারপর তদন্ত হলো ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা বাক কমিটি তদন্ত করলেন, কোর্টের দ্বারা নিয়োগ করা। তারা তদন্ত করে কি রিপোর্ট দিলেন? 9-10-এ 92% বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, 11-12-এ 84% বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সিবিআই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এফিডেভিট আকারে সেটা জমা দিলেন যে এদের নামে কোনো অভিযোগ নেই, এরা সম্পূর্ণ নির্দোষ। তারপরে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হলো। আপনি বলছেন দুর্ঘটনা? যেভাবে সুপ্রিম কোর্টের আদেশে 26,000 শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়ে গেল, সে বিষয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করছেন। এডুকেশন সিস্টেমকে কোলাপস করা মানে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে, এত টিচার যারা পড়ায় তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না তো? এটা আমার মনে একটা কোয়েশ্চেন এসছে। কারণ আমি এই মাটিতে জন্মেছি এবং আমি বিজেপির টার্গেটগুলো বুঝি আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টার্গেটগুলো। উইল অ্যাকসেপ্ট দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্ট। ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেবো। আমি এডুকেশন মিনিস্টারকে, আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি, সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন, যেটা অটোনমাস অর্গানাইজেশন, তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে, 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট মেনেই যারা 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছে
এটা 2016 কেস সম্ভবত। সেটা এসএসসিটা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে এবং আমরা চাই যে তাড়াতাড়ি হয়ে যাক, কারণ যে ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। এই কেসগুলো হৃদয় দিয়ে তোলা দিয়ে আজকে আমি এসছি প্রেস করতে, আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয়, কারো বুকে ব্যথা হয়, কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। 25,000 মানে 25,000 ধরবেন না, এক একটা জয়েন্ট ফ্যামিলি যদি 10 জন করেও ধরেন, কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষের ইনভলভ আছে। আত্মরক্ষার জন্য একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ বলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়, স্কুলগুলো কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার, ওই ইট ইজ নট রিলেটেড টু কোপ। ঢাকামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশে 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। ওই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কত শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয়? তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে। যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে, ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করবো। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার and we don't interfere. ক্যামেরায় অত্রি ব্যানার্জি, কার্তিক চন্দ্র নস্করের সাথে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।